নিজ পড়ার টেবিলে চেয়ার পেতে পায়ের উপর পা রেখে বসে পা ঝোলাচ্ছে লামিয়া। লেখা বাদ দিয়ে হাতে থাকা কলমের মাথা দাঁত দিয়ে চেপে ধরে রেখেছে। তার সামনের টেবিলেই উপরে রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বই। সামনে বই থাকলেও পড়ায় তার কোনো মনোযোগ নেই। থাকবেই বা কীভাবে? তার মস্তিষ্ক তো এখন অন্য কিছু ভাবতে ব্যস্ত। গত এক সপ্তাহে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা বেশ ভাবাচ্ছে লামিয়াকে। সেই ঘটনার পর পেরিয়ে গেছে আজ এক সপ্তাহ। লামিয়া আবারও কলেজ যাওয়া শুরু করেছে। মধ্যে কেটে যাওয়া এই এক সপ্তাহে বদলেছে অনেক কিছুই। আর সব থেকে বেশি যে বদলেছে সে হলো আব্রাহাম। সেদিন যখন আব্রাহামকে মামা বাড়ি উপস্থিত দেখেছিল তখন তো সে ভেবেই নিয়েছিল আজই হয়তো তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবে। আব্রাহাম যে এখন তাকে কি করবে সেই চিন্তায় তখন তার প্রাণভ্রমর যায় অবস্থা। এই বুঝি তার কানের নিচে আব্রাহামের শক্ত হাতের ঠাস করে একটা থাপ্পড় পড়বে। কিন্তু না, লামিয়ার ভাবনা চিন্তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে তাকে কিছু না বলে চুপচাপ তাকে নিয়ে বাড়ি ফিরে আসি। লামিয়া ভেবেছিল এখন কিছু বলেনি তো কি হয়েছে, বাড়ি নিয়ে গিয়ে নিশ্চয়ই তাকে ইচ্ছে মতো ঝাড়বে। কিন্তু না, তাও করল না। সারা রাস্তায় কোনো প্রকার শব্দ উচ্চারণ করেনি আব্রাহাম। বাড়ি এসে শুধু একটাই বাক্য নিজ মুখ হতে বের করেছিল, ঘরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বি। লামিয়াও আব্রাহামের ভয়ে তাড়াতাড়ি করে নিজ ঘরে ঢুকে যায়। আশ্চর্যের বিষয় হলেও সেদিনের পর থেকে আব্রাহাম তাকে কিচ্ছুটি বলেনি। যে আব্রাহাম পান থেকে চুন খসলেই খ্যাপা বাঘের ন্যায় লামিয়ার দিকে তেড়ে আসে, সেই আব্রাহাম কিনা লামিয়া এত বড় একটা কাণ্ড ঘটালো, কিন্তু তাও তাকে কিছু না বলেই ছেড়ে দিল। এতটুকু পর্যন্ত ঠিক থাকলেও সব থেকে অবাক করার বিষয় তখন ঘটে যখন আব্রাহাম নিজের মুখ হতে বের হওয়া কথা পরিবর্তিত করে লামিয়াকে আবার কলেজে যাওয়ার অনুমতি দিল। দিন দিন আব্রাহামের ব্যবহারের এত পরিবর্তন দেখে লামিয়া অবাকের শীর্ষ সীমায় পৌঁছে যাচ্ছে। মাথায় ঢুকছে না হঠাৎ আব্রাহামের এত পরিবর্তনের কারণ। আজকাল লামিয়া কোথাও চুপচাপ বসে থাকলেই মাথায় আব্রাহামের হঠাৎ বদলানো আচরণের কথাগুলো মাথায় বেশ ঘুরঘুর করছে। যেমন এখনই পড়ালেখা বাদ দিয়ে আব্রাহামের চিন্তা নিয়ে বসেছে। ওই যে হয় না, গরু যদি হঠাৎ করে ছাগলের বুলি আওড়ায় তাহলে যেমনটা অদ্ভুত লাগবে, আব্রাহামকেও এখন লামিয়ার কাছে তেমনটাই অদ্ভুত লাগছে। আব্রাহামের ধমক খেতে খেতে এমন অভ্যস্ত হয়েছে যে এখন আব্রাহাম তাকে ধমকাচ্ছে না কেন এই বিষয়টাই হজম করতে কষ্ট হচ্ছে তার। হঠাৎ কলিং বেলের টুংটাং শব্দে নিজের ৭-৫ ভাবনা হতে বেরিয়ে এলো লামিয়া। ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো। ৮টা বাজে। রহিমা ফাহিমা বেগমের কাছে গিয়েছিল সন্ধ্যার দিকে। হয়তো সে এখন ফিরে এসেছে। মা এসেছে ভেবেই পড়ার টেবিল ছেড়ে উঠে এলো লামিয়া। ছোট্ট ড্রয়িং রুমটা পেরিয়ে অগ্রসর হলো দরজার দিকে। কোনো কিছু না ভেবেই দরজা খুলে দিয়ে আবারও উল্টো দিকে হাঁটা ধরল। মা এসেছে ভেবে প্রতিবারের মতো এবারেও দরজা খুলে কে এসেছে তা দেখার প্রয়োজন বোধ না করেই নিজের রুমের দিকে যেতে যেতে দরজায় দাঁড়িয়ে থাকা আগন্তুককে উদ্দেশ্য করে বলল, আজ এত তাড়াতাড়ি এলে যে? কেন, আরো দেরিতে আসার কথা ছিল বুঝি? পেছন থেকে ভারী পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল লামিয়া। নিজের চলন্ত পা যুগল থামিয়ে দিল তৎক্ষণাৎ। মা আসেনি, অন্য কেউ এসেছে। কণ্ঠটা তার পরিচিত, সে চেনে এই কণ্ঠের মালিককে। লামিয়ার আর বুঝতে বেশি বেগ পেতে হলো না যে মায়ের বদলে কে এসেছে। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে রইল আব্রাহাম। নিজের তীরের ন্যায় সূক্ষ্ম নজর দ্বারা লামিয়ার হাবভাব পর্যবেক্ষণ করছে। লামিয়াকে ধীর গতিতে পেছন ফিরে দিকে ঘুরতে দেখে তাকে আপাদমস্তক দেখে নিল আব্রাহাম। এই যে এখন লামিয়ার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি ওভারসাইজ টি শার্ট, আর তার সাথে রয়েছে একই রঙের একটি প্লাজো। দুই কাঁধের উপর ঝুলিয়ে রেখেছে কালো রঙের একটি সুতির ওড়না। পড়ার টেবিল হতে তাড়াতাড়ি করে আসার চক্করে এতক্ষণ যাবৎ কামড়ানো কলমটা সাথে করেই নিয়ে এসেছে, যা এতক্ষণ তার মুখে থাকলেও আব্রাহামকে দেখা মাত্র তড়িৎ গতিতে তা মুখ হতে সরিয়ে নিজের হাতে চেপে ধরেছে। ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে লামিয়া। আব্রাহাম বুঝে পায় না এই মেয়ের এত ভয় কিসের। একে কিছু বললেও ভয় পায় আর না বললেও।
সে কি বাঘ নাকি ভাল্লুক যে তাকে দেখলেই ভয় পেতে হবে? ইচ্ছে করলো ঠাস করে কানের নিচে একটা দিয়ে দিতে, কিন্তু তা করল না আব্রাহাম। নিজেকে বদলানোর তাগিদে চুপ করে রইল। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো, নিজের কণ্ঠটা যথাসম্ভব নরম করলো। লামিয়া, জি জি। আমার সাথে একটু বাহিরে হাঁটতে যাবি? আজ আর আব্রাহামের কণ্ঠে লামিয়ার জন্য কোনো আদেশ ছিল না, ছিল অনুরোধ, অনুমতি পাওয়ার অনুরোধ। অবাক হলো লামিয়া। লামিয়া কি সত্যি আব্রাহামকে দেখছে, নাকি এটা তার ভ্রম? যে আব্রাহাম তাকে বাহিরে বের হতে দেয় না, সেই আব্রাহাম কিনা আজ তাকে বাহিরে যাওয়ার জন্য বলছে, তাও অনুরোধ করে। লামিয়া অবাক হওয়া দৃষ্টি আব্রাহামের চোখ এড়ালো না। কিছুক্ষণ অপেক্ষা করলো লামিয়ার জবাবের, কিন্তু যখন লামিয়া হতে কোনো উত্তর পেল না, তখন আবারও শুধালো। কি হলো, যাবি? পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে হাজার হাজার তারাদের মেলা দেখা যাচ্ছে। সেই আকাশে থাকা প্রতিটি তারার প্রতিবিম্ব পড়ছে ধলেশ্বরী নদীর ঐথ জলে, যার দরুন চকচক করে উঠছে নদীর পানি। শুনশান পরিবেশ। ঢাকা থেকে কিছুটা দূরেই কেরানীগঞ্জ হতে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর পাড়ে দাঁড় করানো রয়েছে আব্রাহামের কালো রঙের বাইকটা। বাইকটার সাথে ঘেঁষে দাঁড়িয়ে মোহগ্রস্ত চোখে তাকিয়ে আছে আব্রাহাম। তার হতে কিছু হাত দূরত্বে চোখে একরাশ মুগ্ধতা নিয়ে চারপাশ দেখতে থাকা কিশোরীর দিকে। রাতের আধারে জ্যোৎস্নার এই আলো সপ্তদর্শী কিশোরীর রূপ যেন আরও কয়েক গুণ বৃদ্ধি করছে, যা ভীষণ করে টানছে আব্রাহামকে। আব্রাহাম এবার আস্তে করে বাইক ছেড়ে নিশ্চুপে লামিয়ার পাশে এসে দাঁড়ালো। লামিয়ার মোহগ্রস্ত মুখটার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি ফেলল ধলেশ্বরী নদীর পানির দিকে। দৃষ্টি নদীর পানির দিকে স্থির রেখে বলে উঠল, ভালো লাগছে? লামিয়া এখনও মুগ্ধতার সহিত নদীর পানি দেখছে। আব্রাহামের কথা কর্ণপাত হতেই আব্রাহামের পানে চেয়ে নিজের মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। বসবি এখানে? লামিয়া তার ডাগর ডাগর চোখ দিয়ে একবার নিচে মাটির উপরে থাকা ঘাসের দিকে তাকিয়ে ফের আব্রাহামের পানে চাইল। বোকা বোকা চাউনির সহিত আব্রাহামের উদ্দেশ্যে প্রশ্ন করল, এখানে বসা যাবে? আব্রাহাম হালকা হাসল। যাবে। আব্রাহামের এই কথা শুনেই লামিয়া ধীর গতিতে বসে পড়ল ঘাসের উপরে। লামিয়াকে বসতে দেখে আব্রাহামও কিছুটা সময় নিয়ে তার পাশে বসল। লামিয়া নিজের দুহাত দ্বারা হাঁটু আবদ্ধ করে তার উপর নিজের থুতনি রেখে আবারও মনোযোগ দিল পানির দিকে। লামিয়ার দৃষ্টি নদীর পানির দিকে থাকলেও আব্রাহামের দৃষ্টি ছিল লামিয়ার পানে। পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মধ্যে। একজন নদীর পানি দেখতে ব্যস্ত, আর অন্যজন নদীর পানি দেখতে থাকা ব্যস্ত কিশোরীকে। শান্ত পরিবেশটাই এদের নীরবতা যেন আরও শান্ত করে রেখেছে। হঠাৎ নিজেদের মধ্যে সকল নিস্তব্ধতা কাটিয়ে আব্রাহাম শান্ত কণ্ঠে বলে উঠল, এখন আর আমাকে ভয় করছে না? লামিয়া নির্বিকার ভঙ্গিতে বসে রইল। সে তো ভুলেই গিয়েছিল যে তার সাথে স্বয়ং আব্রাহাম রয়েছে, যাকে দেখলেই তার ভয়ে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কিন্তু এখন কেন প্রতিবারের মতো তার মধ্যে কোনো ভীতিকর অনুভূতি অনুভব হচ্ছে না? বুঝল না লামিয়া। নিজের দৃষ্টি পানি হতে সরিয়ে আব্রাহামের পানে রাখল। কেন যেন আজ আব্রাহামকে কিছুটা ভিন্ন লাগছে। ভালোভাবে লক্ষ্য করে দেখল উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে সব সময়ের মতো গম্ভীর ভাবটা আজ আর বিদ্যমান নেই। আব্রাহামের গায়ে জড়ানো নেভি ব্লু রঙের শার্টটা ইন করা রয়েছে, যার উপরে দুটি বোতাম খোলা, যা হতে তার বক্ষস্থল কিছুটা দৃশ্যমান। নেভি ব্লু রঙটা যেন উজ্জ্বল শ্যামবর্ণ শরীরে মুক্তোর মতো জ্বলজ্বল করছে। লামিয়া গ্যারান্টি দিয়ে বলতে পারে এই মুহূর্তে আব্রাহামকে দেখলে যে কেউ তাকে ফর্সা রঙের অধিকারী বলে দাবি করবে। লামিয়া নিজের চোখ যুগল ঘুরিয়ে এবার আব্রাহামের মুখ পানে নিল। লামিয়া এক দেখায় বলে দিল, এই লোকের গায়ের রং যতই শ্যামলা হোক না কেন, মুখের গড়ন যে কোনো সুন্দর থেকে সুন্দরতম পুরুষকেও হার মানাবে। লামিয়ার দৃষ্টি গেল আব্রাহামের গালের দক্ষ হাতে শেভ করা চাপদাড়ির দিকে, যা লামিয়ার বেশ মনে লাগলো। এই দাড়ি, মুখের গড়ন, পরনে নেভি ব্লু শার্ট, সব যেন লামিয়া বারংবার আকৃষ্ট করছে। লোকটা কি আসলেই এত সুদর্শন?
কই আগে তো কখনো এত ভালো করে লক্ষ্য করেনি সে। এত সুন্দর কেন লোকটা? লামিয়া আব্রাহামের মুখের দিকে তাকিয়েই মনে মনে আওড়ালো, স্নিগ্ধ পুরুষ। আব্রাহাম বেশ ভালোই লক্ষ্য করেছে যে লামিয়া অনেকক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে আছে, তাই লামিয়াকে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে মজার ছলে বলে উঠল, এভাবে তাকিয়ে থেকে আমার উপর নজর দেওয়া বন্ধ কর। আব্রাহামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝেই হঠাৎ তার এহেন কথায় কিছুটা চকিত হলো লামিয়া। এতক্ষণ ধরে কিভাবে হ্যাংলার মতো আব্রাহামের দিকে তাকিয়েছিল, কথাটা মাথায় আসতেই সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে ফেলল, ঘাড় ঘুরিয়ে অন্যদিকে ফিরল। কি অস্বস্তিকর একটা পরিস্থিতি। লামিয়াকে নিজের বলা কথায় এভাবে হাঁসফাঁস করতে দেখে একটু হাসল আব্রাহাম। তারপর আবারও চুপ হয়ে গেল পরিবেশ। কিছুটা সময় নিয়ে নরম দৃষ্টিতে লামিয়ার পানে চেয়ে বলতে লাগলো আব্রাহাম, তোকে এখানে কেন এনেছি জানিস? আব্রাহামের দিকে চাইল লামিয়া। আব্রাহামের করা প্রশ্নে সাথে সাথে নিজের মাথা ডানে বামে নাড়ালো। তা দেখে আব্রাহাম ফের বলতে লাগলো, কারণ আজকের রাতটা একটা জ্যোৎস্না রাত, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। এরকমই এক জ্যোৎস্না রাতের আলোকিত আধারের চাঁদের আলোতে আমি আমার স্নিগ্ধতার প্রথম দর্শন পেয়েছিলাম। আমি রাতের আধারে সেই সৌন্দর্য দেখেছিলাম যা দিনের আলোতে কখনোই খুঁজে পাইনি। এই জ্যোৎস্নার আলো, রাতের আধারই একদিন আমাকে আমার জীবনের সবথেকে মূল্যবান রত্নটি দিয়েছিল। তখন থেকেই এই জ্যোৎস্না রাত আমার কাছে অতি প্রিয়। তাই তোকে এখানে নিয়ে এসেছি জ্যোৎস্না বিলাস করতে। সুন্দর না? আব্রাহামের বলা প্রতিটি বাক্য বেশ মনোযোগ দিয়ে শুনল লামিয়া। আব্রাহামের প্রথম দিকের কথাগুলো তেমন একটা বোধগম্য না হলেও শেষ করা প্রশ্নটা সে ঠিক বুঝল না, তাই স্বভাবসিদ্ধভাবেই উত্তর দিল লামিয়া, অনেক সুন্দর। কিন্তু আমার স্নিগ্ধতা এর থেকেও বেশি সুন্দর। লামিয়া সবে নিজের কথা শেষ করে আকাশের দিকে চেয়েছিল, তার মধ্যেই আবার আব্রাহামের কথা শুনে আকাশের গোলাকার চাঁদ হতে দৃষ্টি সরিয়ে কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে চাইল। আব্রাহাম তার দিকেই চেয়ে আছে। লামিয়া কপাল কুঁচকে কৌতূহল দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করছে আব্রাহাম ঠিক কিসের কথা বলছে। লামিয়ার এহন চাহনিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজ বাক্যে ফের বলে উঠল আব্রাহাম, এখানে আসার আরও একটা কারণ আছে। যেভাবে আমি এই জ্যোৎস্না রাতে আমার স্নিগ্ধতাকে পেয়েছিলাম, ঠিক সেভাবেই এই জ্যোৎস্না রাত দ্বারা আমার স্নিগ্ধতার মনে আমার জন্য প্রেম পুষ্প প্রস্ফুটিত করার উদ্দেশ্যেই এখানে এসেছি। লামিয়া নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আব্রাহামের পানে। কার কথা বলছে লোকটা? কার মনে প্রেম পুষ্প ফুটাবে? বুঝল না লামিয়া, শুধু চেয়ে রইল আব্রাহামের চোখের দিকে। আব্রাহাম যেন এই জগতে নেই। সে তলিয়ে যাচ্ছে তার প্রেয়সীর ওই আঁখি যুগলে, আবেগ প্রফুল্ল হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। নিজের ঘোরের মধ্যেই নেশালো কণ্ঠে বলে উঠল, ওহে মোর স্নিগ্ধতা, তুমি এত অবুঝ কেন? তোমার প্রণয় সুধা পানের জন্য যে আমি ব্যাকুল হয়ে আছি, তুমি কি তা বুঝো না? আর কতদিন নিজের অবুঝতাকে অস্ত্র বানিয়ে আমার হৃদয় ক্ষতবিক্ষত করবে? আমার হৃৎপিণ্ডের গহীনে যে সুপ্ত ভালোবাসা আছে তা কবে উন্মোচন করবে? কবে কবে তুমি বুঝবে? নিজের ঘোর কাটিয়ে বেরিয়ে এলো আব্রাহাম। কি বলছিল সে? নিজের অজান্তেই নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়েছিল। লামিয়ার পানে চাইল। মেয়েটা চোখে এক রাশ কৌতূহল নিয়ে চেয়ে আছে তার অভিমুখে। লামিয়ার বোধগম্য হলো না। কি বলছে আব্রাহাম এগুলো? কি বুঝবে সে? কিসের সুপ্ত অনুভূতি? কি হয়েছে আজ ওনার? এভাবে কথা বলছে কেন? সবে সপ্তদশীতে পদার্পণ করা কিশোরী বুঝল না তা। রাতের এই আধারে নিজের জন্য নিজ প্রিয়তমার অন্তরিন্দ্রিয়ে এত কৌতূহল দেখে এগিয়ে গেল আব্রাহাম তার দিকে। নিজের ওষ্ঠদয় নিয়ে ঠেকালো লামিয়ার কানের কাছে। আব্রাহামের নিকটিনে পড়া অধর তখন লামিয়ার শ্রবণেন্দ্রিয় ছুঁই ছুঁই। আব্রাহাম নিজের কণ্ঠ খানিক খাদে নামিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে ফিসফিসিয়ে বলতে লাগলো, এত ভেবে নিজের ছোট্ট মস্তিষ্কে আর চাপ প্রয়োগ করো না পিচ্ছি। থমকে গেল লামিয়া। না, চমকালো না,
চকিত হওয়ার অনুভূতি থেকেও যে অন্য এক অনুভূতি জেঁকে ধরেছে তাকে, কেমন শিহরিত এক অনুভূতি। আব্রাহামের মাদকতা ভরা কণ্ঠে কম্পিত হলো খানিক। কেন জানি মনে হলো আব্রাহামের ফিসফিসিয়ে বলা প্রতিটি বাক্য তার কানে না অন্য কোথাও লেগেছে। অনুভব করলো তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। বুকের ভেতর কেমন যেন ধিরিম ধিরিম শব্দ হচ্ছে। মনে হচ্ছে কেউ ঢোল পেটাচ্ছে তার বুকের ভেতর। কি হলো বিষয়টা? লামিয়া নিজের নড়াচড়া বন্ধ করে দিয়েছে। কেমন অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, যেন সে কোনো শ্বাসকষ্টের রোগী। আব্রাহাম তা দেখে হাসলো খানিক। দূরে সরে আসলো লামিয়া হতে। কিছুক্ষণ তাকিয়ে থেকে লামিয়ার হাবভাব দেখল। মেয়েটা কেমন কাচুমাচু করছে। সে এখনও আগের ন্যায় থম মেরে বসে রয়েছে। শুধু দৃষ্টি তার এলোমেলো হয়ে আছে, বারবার ঢোক গিলছে। লামিয়ার এই আচরণ প্রমাণ দিচ্ছে যে সে আজ অন্য এক অনুভূতির শিকার হয়েছে। প্রণয়ের প্রথম ধাপে সফল হয়েছে আব্রাহাম। লামিয়ার দিকে তাকিয়ে নিজ মনেই আওড়ালো। আর তোমাকে খাঁচায় বন্দি করব না। তোমার মনে নিজের জন্য প্রেম বীজ রোপণ করব আমি। প্রতিটা ক্ষণে তোমার সাথে নতুন নতুন অনুভূতির সাক্ষাৎ করাবো। আর একটা সময় তুমি নিজেই আমার এই বাহুডোরে বন্দি হতে আসবে, দেখো। লামিয়া এখন আর আগের মতো তেমন একটা হাঁসফাঁস করছে না, কিন্তু সে অদ্ভুত অনুভূতিগুলো এখনও বিদ্যমান রয়েছে তার মনে। শুধু তার সাথে নতুন করে যোগ হয়েছে লজ্জা। কেন জানি সে সময় আব্রাহাম এতটা কাছে আসায় তার এখন বেশ লজ্জা লাগছে। আব্রাহামের দিকে তাকাতেই পারছে না, কিন্তু আব্রাহামের দিকে না তাকিয়েই লামিয়া অনুভব করতে পারছে আব্রাহাম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যার জন্য লামিয়ার নিজের মাথাটা আরও একটু নুইয়ে ফেলেছে। হাত যুগল নিজের দুই সাইডে ঘাসের উপর রেখে বেশ আরাম করে বসে ঘাটটা হালকা লামিয়ার দিকে ঘুরিয়ে লামিয়াকে দেখছে আব্রাহাম। বেশ কিছুক্ষণ সেভাবে থেকেই লামিয়াকে মন ভরে দেখল। এরপর হঠাৎ করে নিজের হাত সম্মুখে আনলো। হাতে কোনো ময়লা লেগে আছে কিনা পর্যবেক্ষণ করে খানিক হাতের তালু ঘষে তা হতে লেগে থাকা বালু পরিষ্কার করে উদ্যত হলো উঠে দাঁড়াবার জন্য। নিজ অবস্থান হতে উঠে দাঁড়াতে দাঁড়াতে লামিয়ার উদ্দেশ্যে বলে উঠল, অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে, চল। আব্রাহামের কথা কর্ণগুহায় পৌঁছাতে ঘাটটা খানিক উঁচিয়ে তার দিকে দৃষ্টিপাত করল লামিয়া। আব্রাহাম ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে। নিজের ডান হাতটা বাড়িয়ে দিল লামিয়ার উদ্দেশ্যে। আবারও বলল, ওঠ। লামিয়া একবার আব্রাহামের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো তো আর একবার আব্রাহামের দিকে। তারপর নির্দ্বিধায় নিজের এক হাত বাড়িয়ে রাখলো আব্রাহামের শক্ত হাতে। লামিয়ার নরম হাত নিজের হাতের মধ্যে অনুভব হতেই তা আলতো করে চেপে ধরল। সাহায্য করল লামিয়াকে বসা থেকে উঠতে। লামিয়াকে নিয়েই নিজ বাইকের দিকে এগিয়ে গেল। লামিয়ার হাত ছেড়ে প্রথমে সে বাইকে বসে। মাথায় হেলমেট পরার জন্য উদ্যত হলো। হেলমেট পরা শেষ হতেই লামিয়াকে নিজের কাছে ডাকলো। গুটি গুটি পায়ে এগিয়ে গেল লামিয়া। আব্রাহামের সামনে যেতেই বাইকের উপর রাখা অন্য একটি হেলমেট লামিয়ার মাথায় পরিয়ে দিতে লাগলো আব্রাহাম। চকিত হলো লামিয়া। এই লোক আজ এমন আচরণ করছে কেন? সে কি বুঝছে না তার এই আচরণগুলো লামিয়ার ছোট্ট হৃদয় নিতে পারছে না? কেমন ভারী ভারী লাগছে বুকটা। হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে বারংবার। সরে যেতে চাইল আব্রাহাম হতে। তা দেখে বিরক্তির সহিত বলে উঠল আব্রাহাম, কি সমস্যা, এত নড়চড় করছিস কেন? নিজে তো পড়তে পারিস না, আমি পড়িয়ে দিচ্ছি তাও ভালো লাগছে না। কবে বড় হবি তুই, লামিয়া? আব্রাহামের কথার পাছে লামিয়া ছোট্ট করে নিচু স্বরে উত্তর দিল, আমি পারি পড়তে। হ্যাঁ, তা তো আসার সময়ই দেখলাম। এত ভালো পারিস যে মাঝ রাস্তায় বাইক থামিয়ে শেষে আমারই ঠিক করে দিতে হয়েছিল। কথা বলতে বলতেই লামিয়াকে হেলমেট পরানো শেষ হয়ে গেল। লামিয়াও আর কোনো কথা না বলে চুপচাপ আব্রাহামের পেছনে এসে বসল। লামিয়া বাইকে বসেছে তা দেখে আগে ভাগে আব্রাহাম কিছুটা হুমকি স্বরে বলে উঠল, ভালো করে ধরে বস। যদি কোনো মতে না ধরার ফলে পড়ে যাস, তবে তোকে ওখানে ফেলে রেখেই চলে যাব আমি। সকাল সকাল ফাহিমা বেগমদের ডাইনিং টেবিলে চেয়ার পেতে বসে আছে লামিয়া। তার পাশেই ফাহিমা বেগম তার প্লেটে পরোটা ও মাংস বেড়ে দিচ্ছে।
লামিয়া মুখটা কেমন যেন অসহায়দের মতো করে রেখেছে। মনে হচ্ছে বেচারি খুব চাপে পড়ে এখানে বসে আছে। আজ সকালে নিশাতের সাথে কলেজ যাবে বলে ফাহিমা বেগমদের বাসায় নিশাতকে ডাকতে আসা লামিয়ার সকালবেলা নাস্তা করে আসা সত্ত্বেও তাকে দেখা মাত্রই জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে দেন ফাহিমা বেগম। এত করে বলেছে যে সে খেয়ে এসেছে, তারপরও তাকে ধরে বেঁধে আবারও খাওয়ানো হচ্ছে। শেষবারের মতো আরও একবার অনুরোধ করার কথা ভাবল লামিয়া, যদি এবার একটি ছাড় দেয় ফাহিমা বেগম। তাই ঝটফট করে বলতে লাগলো, ও বড় মা, সত্যি বলছি আমি এই মাত্র নাস্তা করে এসেছি। বিশ্বাস করো, আমি আর খেতে পারবো না গো। ফাহিমা বেগম ধমকে উঠলেন। চুপ, কোনো কথা নয়। চুপচাপ খেয়ে তারপর উঠবি। না খেয়ে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস, তার কোনো খেয়াল আছে? ফাহিমা বেগমের কথায় লামিয়া নিজের দিকে তাকালো। সে নাকি শুকিয়ে গিয়েছে, দিন দিন ব্রয়লার মুরগির মতো মোটা হচ্ছে, আর ফাহিমা বেগম বলছে সে নাকি শুকিয়ে যাচ্ছে। লামিয়া 100% শিওর, লামিয়া যদি কোনোদিন খেয়ে খেয়ে হাতিও হয়ে যায়, তবুও ফাহিমা বেগম বলবে যে সে না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে। লামিয়া ফাহিমা বেগমের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই লামিয়ার পাশের চেয়ারে বসে পরোটা চিবোতে চিবোতে নিশাত বলে উঠল, মা, আমার মনে হয় তোমার এখন চশমা নেওয়ার দরকার। হাতিকে তোমার পিঁপড়ার মতো লাগছে। দিন দিন লামিয়াকে খাইয়ে খাইয়ে কত মোটা বানাচ্ছ, তার খেয়াল আছে? তাকে আবার শুকিয়ে যাচ্ছে বলছো। তেতে উঠলেন ফাহিমা বেগম। এই, একদম মেয়েটার খাওয়ার দিকে নজর দিবি না। তোদের মতো কি শুকিয়ে শুকিয়ে শুটকি হবে নাকি? নিজে তো ঠিক মতো খাচ্ছে না, যে খাচ্ছে তার দিকেও নজর দিচ্ছে। এই, তোদের নজর দেওয়ার কারণে মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। কে বোঝায় কাকে? বেচারি নিশাত তো ভালো কথাই বলতে গেছিল, কিন্তু তাও সহ্য হলো না তার। এই মা চাচিরা এমনই হয়, তারা যাকে বেশি বেশি খাওয়াতে পারবে সেই তাদের একমাত্র পছন্দের হবে। সে যদি সারাদিনও খায় তাতেও তাদের কোনো সমস্যা হবে না, উল্টো খুশি হয়ে আরও খাবার এগিয়ে দেবে। লামিয়া বেশ ভালোভাবেই গ্যারাকলে পড়েছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে হাত রাখল পরোটার উপর। যতক্ষণ না সে এই খাবার শেষ করবে ততক্ষণ আজ আর ফাহিমা বেগম তাকে নিস্তার দেবে না। প্রথম এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে নিতেই অনুভব করলো তা গলা দিয়ে নিচে নামছে না। নামবেই বা কীভাবে? কাল সারা রাত না ঘুমিয়ে হাতের কাছে যা পেয়েছে তাই খেয়েছে। আজ সকালবেলাও তো আসার সময় ইচ্ছে মতো খেয়ে এসেছে, যার দরুন খাবার এখন গলা অবধি এসে ঠেকেছে। সব হয়েছে ওই আব্রাহামের জন্য। লোকটার কাল রাতের করা আচরণের জন্য সারা রাত লামিয়া ঘুমাতে পারেনি। মাথার মধ্যে খালি আব্রাহামের বলা প্রতিটি বাক্য ঘুরঘুর করছে, আর যতবারই চোখ বন্ধ করার চেষ্টা করছে ততবারই হয়তো আব্রাহামের সেই ঘায়েল করা রূপের প্রতিবিম্ব তার চোখে ফুটে উঠছে, নয়তো তার কানের কাছে এসে মাদকতার সহিত বলা প্রতিটি বাক্য ভেসে এসেছে। সারা রাত ঠিকমতো ঘুমাতে না পারায় খিদেও পেয়েছে একটু পর পর, আর সেও হাতের কাছে যা যা খাবার পেয়েছে সব খেয়েছে। বলতে গেলে সারা রাত না ঘুমিয়ে খালি চিন্তা করেছে আর খাবার খেয়েছে। ঠিক ভোর 4টার দিকে চোখ লেগে এসেছিল লামিয়ার, তাও আব্রাহামের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়েছে সে। সকালবেলা উঠে মা আবার নাস্তা তৈরি করেছিল, লামিয়াও তা খুশি মনে পেট পুরে খেয়ে নিয়েছে। এত খাবার পরও কি এখন আর পেটে কোনো জায়গা অবশিষ্ট থাকার কথা? সব ওই আব্রাহামের জন্য হয়েছে। সে যদি কাল লামিয়ার সাথে এভাবে নতুন আব্রাহামের পরিচয় না করাতো, লামিয়াও কাল সারা রাত জেগে থাকতো না, আর না এত খাবার খেতে হতো। অনেক কষ্ট করে হলেও একটা পরোটার অর্ধেক অংশ শেষ করেছে লামিয়া। এখনও 1.5টা পরোটা বাকি। লামিয়ার অবস্থা এখন এমন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হাত দিল নিজের খাওয়া বাকি অর্ধেক পরোটার দিকে। এর মধ্যে এলোমেলো দৃষ্টি গিয়ে ঠেকল সিঁড়ির দিকে। নিজের হাতে পড়ে থাকা হাতঘড়ি ঠিক করতে করতে সিঁড়ি হতে নেমে আসছে আব্রাহাম। পরনে তার জলপাই রঙের শার্ট ইন করা রয়েছে, মাথার চুলগুলো জেল দ্বারা সেট করে রেখেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে বিধায় মুখটা বেশ স্নিগ্ধ দেখাচ্ছে, আর সাথে থাকা গালভর্তি কালো চাপদাড়ি মুখের শোভা যেন আরও বৃদ্ধি পেয়েছে। লামিয়ার চোখ যেন সেদিকেই আটকে গেছে। ইস, লোকটাকে যত দেখছে ততই যেন নতুন করে আবিষ্কার করছে।
নিশাত, লামিয়ার মনে হয় পরোটাটা ছিঁড়তে কষ্ট হচ্ছে, তুই একটু ছিঁড়ে দে তো। আব্রাহামের রাশভারী কণ্ঠে হুঁশ ফিরে লামিয়ার। তার সামনেই চেয়ার পেতে বসেছে আব্রাহাম। আব্রাহামকে দেখায় এতই ব্যস্ত হয়ে গিয়েছিল যে কখন আব্রাহাম তার সামনে এসে বসেছে তাই টের পেল না লামিয়া। অপ্রস্তুত হয়ে পড়ল, নিজের দৃষ্টি নুইয়ে ফেলল তৎক্ষণাৎ। আব্রাহামের কথা শুনে ফাহিমা বেগম লামিয়ার দিকে ফিরলেন। আসলেই তো মেয়েটা খালি পরোটায় হাত দিয়ে রেখেছে, খাচ্ছে না। কি হলো, খাচ্ছিস না কেন? ফাহিমা বেগমের প্রশ্নের পাছে ধীর কণ্ঠে উত্তর দিল লামিয়া। কই, খাচ্ছি তো। তাড়াতাড়ি খাবি, একটা দানাও যাতে প্লেটে না থাকে। নিশ্চুপ হয়ে গেল লামিয়া। বেশ ভালোই বুঝলো আজ মরে গেলেও তাকে এই খাবার শেষ করে তারপর এখান থেকে উঠতে হবে। তাই আর কিছু না বলে আগের ন্যায় খাওয়া ধরল। লামিয়া হতে চোখ ফিরিয়ে আব্রাহামের পানে চাইলেন ফাহিমা বেগম। সকাল সকাল ছেলেকে প্রস্তুত দেখে কৌতূহল জাগলো মনে, তাই নিজের সেই কৌতূহল সহিত জিজ্ঞাসা করল। তা আজ এত সকাল সকাল রেডি হয়েছো যে, কোথায় যাবে নাকি? একটা কাজ, তাই একটু বের হব। মা, খুব ডিম ভাজি খেতে ইচ্ছে করছে। ছেলের পাতে সবে মাংস দিয়েছিলেন ফাহিমা বেগম। তার মধ্যে আব্রাহামের আবদার শুনে হাত জোগল থামিয়ে দিলেন। আদুরে সুরে বললেন, দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। তার আগে এটা তোর পাতে দিয়ে যাই। তুমি যাও, আমি নিজে বেড়ে নিতে পারবো। ছেলের হাতে তরকারির বাটিটা ধরিয়ে দিয়ে ব্যস্ততার সহিত রান্নাঘরে ঢুকে পড়লেন ফাহিমা বেগম। মা মানেই মা, এই চরিত্রের মতো না কেউ আছে আর না কেউ হবে। নিজ লক্ষ্যগুণ কষ্টের মাঝে থাকলেও নিজের সন্তানকে সুখে রাখা চাই। হাজারো ব্যস্ততার মাঝেও সন্তানের আবদার পূরণ করার জন্য ছুটবেন। মা অতি ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাই অনেক বড় অর্থ বহন করে। যদি পৃথিবীর সবথেকে অদ্ভুত ও স্বার্থহীন লোকের কথা বলেন তাহলে তা হবে মা। এদের প্রশংসা করার ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু তবুও এদের বর্ণনা দেওয়া শেষ হবে না, কারণ এরাই মা। ফাহিমা বেগম রান্নাঘরে যাওয়া মাত্রই ঝড়ের গতিতে এক পুরুষালী হাত এসে লামিয়ার প্লেটে পড়ল। তড়িৎ বেগে তার খাওয়া 1.5 পরোটা নিয়ে গেল। লামিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিজের প্লেটের দিকে। কি হলো এখনই? বিষয়টা বোধগম্য হতেই চকিত হয়ে মাথা তুলে তাকালো। লামিয়ার বাকি 1.5টা পরোটা এখন আব্রাহামের প্লেটে। লামিয়া স্তম্ভিত হয়ে চেয়ে আছে আব্রাহামের পানে, যে কিনা লামিয়ার এঁটো করা পরোটা এতক্ষণে খাওয়াও শুরু করে দিয়েছে। শুধু যে লামিয়া একা চমকিত হয়েছে তেমনটা না, নিশা তো আব্রাহামের কাণ্ডে বেশ অবাক। নিজ খাওয়া বাদ দিয়ে আব্রাহামের দিকে চাইল। তার সামনে এতগুলো পরোটা থাকতেও কেন লামিয়ারটা নিতে হবে? লামিয়া মুখ না খুললেও নিশাত প্রতিবাদী স্বরে বলে উঠল, তুমি ওর পরোটা কেন নিয়েছো? তোমার সামনেই তো কতগুলো পরোটা রাখা আছে, সেখান থেকেই তো নিয়ে খেতে পারো। তাহলে ওর পরোটায় কেন হাত দিয়েছো? নিশাতের কথা কর্ণগোচর হতেই মুখ তুলে চাইল তার দিকে আব্রাহাম। কিছুটা গুরুগম্ভীর হয়ে চিন্তিত স্বরে বলে উঠল, এটা ওর পরোটা? নিশাত বুঝল না ভাইয়ের এমন হেয়ালিপানা কথার অর্থ। সে মাত্র লামিয়ার পাত থেকে পরোটা নিয়ে এখন আবার জিজ্ঞাসা করছে যে এটা লামিয়ার পরোটা কিনা। ভাইয়ের কথার অর্থ তেমন একটা বুঝতে না পেরেই ছোট্ট করে উত্তর দিল, ওর নাম লেখা আছে? থতমত খেয়ে গেল নিশাত। আব্রাহামের ঘুরিয়ে পেঁচিয়ে এমন গা ছড়ানো কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। আব্রাহামের কথার পাছে তাকে কি বলবে সেই ভাষাই খুঁজে পেল না। সাদেকি লামিয়া তার ভাইকে এত ভয়ঙ্কর বলে? আব্রাহাম নিজ গম্ভীর কণ্ঠে ফের বলে উঠল, যেহেতু এখানে লামিয়ার নাম লেখা নেই, তাই এটা যে ওর পরোটা তারও কোনো প্রমাণ নেই। তাই বেশি কথা না বলে চুপচাপ খাবার খা। শেষের কথায় চোখের ইশারায় নিশাতের খাবারের প্লেট দেখিয়ে দিল আব্রাহাম। তার ভাই যে কি তা নিশাত বেশ ভালো করেই জানে। নেহাতি নিশাত শান্তশিষ্ট মেয়ে, তাই আর বাক্য অপচয় না করে নিজের খাওয়ায় মনোযোগী হলো। কিন্তু আজ আব্রাহামের এহেন কাজে লামিয়ার জন্য ভালোই হয়েছে, বেঁচে গেছে বেচারি। কিন্তু নিজ কৌতূহল মনে উৎপত্তি ঘটল নতুন কিছু প্রশ্নের। আচ্ছা, আব্রাহাম কি তাকে দেখে কোনোভাবে বুঝতে পেরেছে যে সে চাপে পড়ে খাবার খাচ্ছিল? তাই কি এভাবে তার পাত থেকে খাবার তুলে নিল? কই, আগে তো কখনো এমন কিছু করেনি সে। তবে কি আজ লামিয়ার কষ্ট হচ্ছে ভেবে এমন করলো?
বোঝার চেষ্টা চালালো খানিক। নিজ ভাবনার মাঝেই খেয়াল করলো ফাহিমা বেগম ব্যতিব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বের হচ্ছে। তার হাতে সিরামিকের অত্যাধুনিক প্লেট, দেখেই বোঝা যাচ্ছে তাতে ছেলের জন্য ডিম ভাজি এনেছেন ভদ্রমহিলা। এগিয়ে গেলেন ডাইনিং টেবিলের কাছে, আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ালেন। আব্রাহামের পাতে তুলে দিলেন মাত্র ভেজে আনা ডিম। ছেলের পাতে খাবার তুলে দিয়ে সরে এলেন সেখান থেকে। ফের এসে লামিয়ার পাশে দাঁড়ালেন। দেখলেন রান্নাঘরে ঢোকার আগে লামিয়ার পাতে যে 1.5খানা পরোটা ছিল তা এখন আর প্লেটে অবশিষ্ট নেই। লামিয়া খেয়ে নিয়েছে ভেবে তার মাথায় হাত বুলিয়ে দিল। আদুরে স্বরে বলে উঠল, ও মা, তোর খাওয়া শেষ হয়ে গেল? কি লক্ষ্মী মেয়ে রে তুই, কোনো জিনিস নিয়ে আলসেমি করিস না। আর দেখ আমার মেয়েটা, তার একটা পরোটা শেষ করতেই মনে হয় আজ সকাল পেরিয়ে যাবে। নিশাত খাওয়ার মাঝেই তাকালো মায়ের দিকে। কথায় কথায় তাকে না টানলে কি হচ্ছে না? মায়ের কথা শুনে নিজ মনেই বলে উঠল, কচু খেয়েছে, তোমার ছেলেই ওর খাবার সাবার করেছে। কিন্তু মুখে কিছু না বলে চুপটি করে খাওয়াই মন দিল। লামিয়াও আর ঘটা করে ফাহিমা বেগমকে বলতে গেল না যে সে খাবার খায়নি, না হলে পরে দেখা গেল আবারও 2টা পরোটা ধরিয়ে দিবে। তারপর আবার ওই পরোটার সাথে যুদ্ধ করতে হবে তাকে। না না বাবা, তার থেকে চুপ থাকাই শ্রেয়। তুমি না বের হওয়ার কথা বলছিলে, তা কোথায় যাবে? মায়ের কথা শুনে নিজ খাবার হতে চোখ উঠিয়ে ফাহিমা বেগমের অভিমুখে চাইল আব্রাহাম, যে অতি কৌতূহল সহিত তার দিকে চেয়ে আছে। খাবার খেতে খেতেই জবাব দিল সে, নিশাতদের কলেজের ওই দিকটায় যাব। বেশ কিছুদিন ধরে নাকি কিসের ঝামেলা হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। ওহো, ছোট্ট করে উত্তর দিয়ে থামলেন ফাহিমা বেগম। তারপর কিছু একটা মনে হতেই ভাবাবিষ্ট হয়ে বলে উঠলেন, তাহলে তো তুই নিশাত আর লামিয়াকেও সাথে করে নিয়ে যেতে পারিস। ওদেরকে বরং আজ তুই পৌঁছে দিয়ে আয়। ফাহিমা বেগমের কথা শেষ হতেই আব্রাহাম নিজ কণ্ঠে গম্ভীর্যতা বজায় রেখে বলল, তা তুমি না বললেও ওদের নিয়ে যেতাম। লামিয়া চকিত হয়ে আব্রাহামের মুখপানে চাইল। ততক্ষণে আব্রাহাম নিজের কথা শেষ করে দিব্যি পরোটার সাথে মাংস চিবোচ্ছে। লামিয়ার মুখটা কালো হয়ে গেল, কেমন যেন অসহায়দের মতো লাগলো। বেচারি এমনিতেও কাল আব্রাহামের করা ব্যবহারগুলো এখনো পর্যন্ত হজম করতে পারছে না। তার উপর আবার আব্রাহামের সাথে আজকে কলেজে যেতে হবে। যেতে যেতে এই লোক যার কত রূপ দেখাবে আল্লাহ খোদাই জানে। লামিয়া নিজেকে শাসালো কিছুক্ষণ ইচ্ছে মতো। কি দরকার ছিল আজ কলেজে যাওয়ার? একদিন না গেলে কি খুব বড় দুর্ঘটনা ঘটে যেত? না সে আজ কলেজ যেত, আর না আব্রাহামের রূপে আবার ফাঁসত। লোকটা ওই সিঁড়ি দিয়ে নামার সময় যে ভাবসাব নিয়ে নামলো তা এখনও লামিয়ার চোখের সামনে ভাসছে। না চাইতো বারংবার চোখ যাচ্ছে আব্রাহামের দিকে। কালকের পর থেকে আব্রাহামকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করছে। আব্রাহামের সম্পর্কে সব কিছু উপলব্ধি করতে চাইছে তার চঞ্চল মন, যা বারবার আব্রাহামের সামনে তার নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। একবার চোখ পড়লে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। আর সেই বিষয়টায় আব্রাহামের চোখ পড়লে ধীরিম করে এমন কিছু বলে দিচ্ছে যার ফলে লামিয়া লজ্জায় নুয়ে পড়ছে। ব্যস্ত শহরে সকলে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবার জন্য ইঞ্জিন চালিত যানবাহনের সাহায্য নিচ্ছে। কেউ কেউ আবার রিকশায় সকালে ঢাকা উপভোগ করতে বের হয়েছে। কিন্তু ঢাকাকে উপভোগ করার থেকেও নিজ কাজে ফেরার ব্যতিব্যস্ত লোকের সংখ্যাই বেশি। আর সে সকল দৃশ্যই গাড়ির জানালা দিয়ে দেখছে লামিয়া। দৃষ্টি তার বাহিরে, কিন্তু মনে রয়েছে অন্যথায়। একটু পর পর কেমন করে যেন আবার কাচুমুচু করে উঠছে। অবাধ্য দৃষ্টি না চাইতেও চলে যাচ্ছে তার ডান পাশের দিকটায়, যেথায় খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছে আব্রাহাম। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল। দেখতে পেল আপন মনে ফোনের দিকে তাকিয়ে থাকা নিশাতকে। লামিয়াকে বিপদে ফেলে এখন কি আরাম করেই না ফোন দেখছে দেখো। গাল ফুলালো লামিয়া। তড়িৎ বেগে ফের ঘাড় ঘুরিয়ে সামনের দিকে চাইল। কি হতো যদি নিশাত এখানে বসতো? নিজের আরামের জন্য আগে ভাগে গিয়ে পেছনের সিটে বসলো। আর এই লোকটাও সামনে একা বসলে নাকি সে ড্রাইভার হয়ে যাবে। তা বলি একদিন কি ওদের জন্য ড্রাইভার হওয়া যেত না? তাহলে লামিয়া ও নিশাতের পাশে আরাম করে বসতে পারতো। উফ,
এই দুই ভাই বোন কি বোঝে না লামিয়ার এখানে বসতে কতটা অস্বস্তি লাগছে? আব্রাহামের এত কাছে বসায় বারবার গলা শুকিয়ে আসছে। না চাইতেও আব্রাহামের দিকে চেয়ে থাকতে মন চাইছে। লামিয়ার মনটাও হয়তো কাল রাত থেকে বেয়াদব হয়ে যাচ্ছে, আর নয়তো বেশ সাহস বেড়ে গেছে। তা না হলে কি, যে লোককে আগে জমের মতো ভয় পেত তার কথাই শুধু ভাবছে, মানে একেবারে বাঘের সামনে যাওয়ার জন্য উতলা হয়ে উঠছে। কি সাংঘাতিক ব্যাপার! আজ কি সারাদিন গাড়িতেই থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি? চকিত হলো লামিয়া। নিজের এত গভীর ভাবনার মাঝেই হঠাৎ আব্রাহামের পুরুষালী কণ্ঠ শোনায় লাফিয়ে উঠল খানিক। তৎক্ষণাৎ আব্রাহামের অভিমুখে ফিরল। দেখল আব্রাহাম স্বাভাবিকভাবেই তার দিকে চেয়ে আছে। লামিয়াও কিছুক্ষণ চেয়ে রইল তার দিকে। নিজ ভাবনায় বিভোর থাকায় আব্রাহামের কথা কর্ণগোচর হলেও মস্তিষ্ক তা ধরতে পারল না। তাই নিজ চেহারায় কৌতূহল নিয়েই চেয়ে রইল সামনে থাকা আব্রাহামের দিকে। লামিয়ার আচরণে কোনো পরিবর্তন না দেখে আব্রাহাম ইশারায় কলেজ দেখিয়ে ফের বলে উঠল, কলেজ এসে গেছে, নামবি না? আব্রাহামের ইশারা অনুসরণ করে নিজের বাম পাশের জানালায় চাইল লামিয়া। দেখল বিশাল বড় এক গেটের সামনে তার কলেজের নাম খনন করা। কলেজে এসে গেছে কথাটা বুঝতেই আব্রাহামের দিকে ফিরল। অবশেষে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে ভেবেই উত্তেজিত হয়ে পিছনে ফিরে বলে উঠল লামিয়া। এই নিশাত আপা? নিজের মুখ হতে অর্ধকাংশ কথা বের করে থামতে হলো লামিয়াকে। এ কি, নিশাত আপু কোথায়? নিজের মনের কৌতূহল মুখে প্রকাশ করল। আপু কোথায়? আব্রাহাম কিছুটা গা ছাড়া ভাব নিয়ে বলল। ছিটের নিচে দেখ, আছে হয়তো। আব্রাহাম তার মজা নিচ্ছে বিষয়টা বোধগম্য হতেই চোখ মুখ কুঁচকে উঠল লামিয়ার। সিটের নিচে কিভাবে থাকবে? স্টপিট। সিটে যেহেতু নেই তার মানে নিশ্চয়ই এতক্ষণে বাহিরে বেরিয়ে গেছে। থমথমে হয়ে গেল লামিয়ার মুখখানা। নিশাত নেই মানে সে আর আব্রাহাম একা। খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। কেমন যেন জড়তা এসে জেঁকে ধরছে তাকে। আবার গতকাল রাতের মতো বুকের ভেতর ধূপ ধূপ শব্দ হচ্ছে। সেদিন বেঁচে গেলেও আজ নিশ্চয়ই তার একটা ছোট্টখাটো হার্ট অ্যাটাক হয়ে যাবে। কি করবে কিছু ভেবে না পেয়ে এ পরিস্থিতি হতে বের হওয়ার জন্য নিজের কলেজ ব্যাগটা শক্ত করে চেপে ধরল। গাড়ির দরজা খোলার জন্য হাত বাড়াতে বাড়াতে আব্রাহামের উদ্দেশ্যে বলে উঠল, আমি আসছি। কথাটা বলেই যেই না গাড়ির দরজা খুলতে যাবে ঠিক তখনই তার ডান হাতটা খপ করে ধরে ফেলল আব্রাহাম। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল লামিয়া। যা ভেবেছিল তাই হলো। এখন নিশ্চয় এই লোক এমন কোনো কাজ করবে যার ফলে লামিয়ার আজকের রাতের ঘুমও হারাম হয়ে যাবে। গলাটা কেমন যেন শুষ্ক শুষ্ক লাগছে। বারংবার ঢোক গিলে নিজের ষড়যন্ত্র ভিজিয়ে নিচ্ছে। আব্রাহামের চোখের দিকে তাকিয়ে উপলব্ধি করল যে আব্রাহামের দৃষ্টি গভীর। তার চোখের দিকে তাকিয়ে কখন যে গাড়ির দরজায় রাখা নিজের বাম হাতটা আলগা হয়ে এলো টেরই পেল না। কেমন যেন ঘোর ঘোর লাগছে লামিয়ার। এতক্ষণ আব্রাহামের পাশে বসেছিল বলে কাচুমাচু হওয়া মেয়েটা এখন একেবারে শান্ত হয়ে গেল। সপ্তদশীতে পা রাখা কন্যার অন্তরিন্দ্রিয়ে ইচ্ছে জাগলো আব্রাহামের ওই চোখের গহীনে কি আছে তা দেখার। চেয়ে রইল আব্রাহামের প্রজ্ঞাঢ় নয়নে। কি অদ্ভুত তাই না, যে মেয়ে এতক্ষণ আব্রাহাম হতে পালাবার জন্য ছটফট করছিল সেই মেয়ে এখন আব্রাহামের ওই আখিদয়ে চেয়ে আছে শান্ত ভঙ্গিতে। আব্রাহামের পুরুষালী হাত ধরে রাখা লামিয়ার ছোট্ট হাতটা ছেড়ে দিল আব্রাহাম। নিজ অবস্থান হতে হালকা ঝুঁকে এলো লামিয়ার কাছে। লামিয়ার দৃষ্টিতে নিজের দৃষ্টির মিলন ঘটিয়ে চেয়ে রইল। লামিয়াও চেয়ে আছে আব্রাহামের চোখে। আব্রাহাম তার এতটা কাছে হওয়ায় আব্রাহামের চোখের গড়ন বেশ খটিয়ে খটিয়ে দেখল লামিয়া। লোকটার অক্ষিপক্ষ অতিরিক্ত ঘন, যার ফলে তার চোখ দুটো অত্যাধিক আকর্ষণীয় লাগে। কোনো রমণীর চোখের পাপড়ি যেমনটা হয় ঠিক তেমনই ঘন আব্রাহামের আঁখি পল্লব। চোখের মণি আর ৭-৫টা বাঙালির মতোই কালো খয়েরি। কিন্তু কেন জানি এই নেত্রের চাহনি অধিক মোহগ্রস্ত ঠেকছে লামিয়ার কাছে। আব্রাহামকে যখন পর্যবেক্ষণে ব্যস্ত তখন নিজের ভাবনার মধ্যেই হঠাৎ টের পেল তার শরীরটা বেশ হালকা লাগছে। অনুভব হলো শক্ত কিছু লামিয়ার শরীরকে তার বাঁধন হতে মুক্তি দিয়েছে। কিন্তু কি তা ঠিক বুঝল না। বুঝবেই বা কিভাবে? সে তো এখনও আব্রাহামকে পরিদর্শন করতে ব্যস্ত। সে আপাতত আব্রাহাম ব্যতীত অন্য কিছুতে মনোযোগ দিতে পারছে না। কিন্তু লামিয়ার কাজে ব্যাঘাত ঘটিয়ে ভারী কণ্ঠে বলে উঠল আব্রাহাম,
বের হ গাড়ি থেকে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল লামিয়া। বুঝল না আব্রাহামের কথার অর্থ। সে কি এইমাত্র ওকে বের হতে যেতে বলল? কিন্তু কেন? এই লোকই তো একটু আগে ওকে গাড়ি থেকে বের হতে বাধা দিল, এখন আবার হঠাৎ করে এভাবে চলে যেতে বলছে। কোনো বোধগম্য হলো না বিষয়টা লামিয়ার। আব্রাহাম নিজ বাক্য শেষ করেই আবার আগের স্থানে ঠিক হয়ে বসতে বসতে বলল, কলেজে নিজের সাথে কি গাড়ির সিট বেল্টও নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল নাকি? সিট বেল্ট না খুলেই যে বের হতে নিয়েছিলি। লামিয়া তো ভুলেই গিয়েছিল সিট বেল্টের কথা। আব্রাহামের কথা শেষ হতেই নিজের দিকে চাইল। বুঝল আব্রাহাম তার কাছে ঝুঁকেছিল তার সিট বেল্ট খুলে দেওয়ার জন্য। আর লামিয়া, সে কিনা কি ভেবেছিল? কি অস্বস্তিকর একটা ব্যাপার। আর এক মুহূর্ত অপচয় করল না লামিয়া। তৎক্ষণাৎ বেরিয়ে এলো গাড়ির ভেতর হতে। আর যদি সে ওখানে থাকে তাহলে নিশ্চিত এতক্ষণ লোকটাকে ওভাবে দেখায় নিজেই অস্বস্তিতে দম বন্ধ হয়ে মারা যাবে। লামিয়াকে গাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখেই হু হু করে হেসে উঠল আব্রাহাম। এই মেয়ের মনে যে আব্রাহামের সম্পর্কে জানার কৌতূহল জাগ্রত হয়েছে তা সে ঠিক বুঝল। তাই তো এরকম উদ্ভট আচরণ করছে লামিয়া। তাকে চোরের মতো দেখছে, তার চোখের গভীরতা মাপার চেষ্টা করছে। আর তা আব্রাহামের সামনে ধরা পড়লেই আবার চোরের মতো করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। লামিয়ার এইসব বিষয় আব্রাহামকে বেশ মজা দিচ্ছে। কিন্তু শুধু মজা নিলে তো চলবে না। লামিয়ার মনে নিজের জন্য অনুভূতির সৃষ্টি করতে হবে। লামিয়াকে সেই দহনে পোড়াতে হবে যেই দহনে এতদিন সে নিজে পুড়েছে। লামিয়া কলেজের গেটে পা দিতে গিয়েও থেমে গেল। কি মনে করে যেন ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে গাড়ির কাচের জানালা ভেদ করে আব্রাহামের মুখখানা দেখার প্রয়াস চালালো। কিন্তু কাচের আবরণ কালো হওয়ায় বন্ধ কাচের ফাঁকে আব্রাহামের মুখটা দেখা গেল না। মুখটা একটুখানি হয়ে গেল লামিয়ার। হতাশ হয়ে সামনের দিকে ঘুরে পা বাড়ালো ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। কলেজ ক্যাম্পাসে বিরাজমান বড় বট গাছ, আর তার নিচে নিজ বন্ধু মহল নিয়ে আড্ডায় বসেছে বাংলা ডিপার্টমেন্টের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র নাহিদ। ফর্সা দেখতে ছেলেটার পরনে রয়েছে শুভ্ররাঙা শার্ট। বন্ধুদের সাথে কথার ফাঁকে ফাঁকে হেসে উঠছে, যার দরুন ডানগালটায় হালকা গর্ত সৃষ্টি হচ্ছে। ইস, কি সুন্দরী না লাগছে তাকে দেখতে। সেই দৃশ্যই দূর থেকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছে নিশাত। কলেজ গেট দিয়ে ঢুকতেই তার সর্বপ্রথম যে দৃশ্যটা চোখে পড়ে তা হলো ওই বটগাছটার দিকে। এই লোকটাকে দেখলেই মনে হয় তার দৃষ্টি আর কোথাও যেতেই চায় না। যত দেখে মন চায় আরও চেয়ে থাকতে, ইচ্ছে করে সামনে গিয়ে বলতে, নাহিদ ভাই, আপনি এত সুন্দর কেন? শুধু শুধু কি নিশাত সে কিশোরী বয়স থেকে এই ছেলেকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে? না, ছেলেটা দেখতে যেমন সুদর্শন ঠিক তেমনই অমায়িক তার স্বভাব চরিত্র, যা প্রতি ক্ষণে ক্ষণে নতুনভাবে নিশাতকে তার প্রতি আকৃষ্ট করে। ইস, কারোর নজর যেন না লাগে। আর কতক্ষণ ধরে এভাবে চেয়ে থাকবে? এত দেখলে তো একদিন তোমার নজরই লেগে যাবে। চকিত হলো নিশাত। তড়িৎ গতিতে নিজের ঘাড় ঘুরিয়ে ডান দিকে চাইল, যেথায় আগে থেকেই লামিয়া দাঁড়িয়ে আছে। নিজেকে ধাতস্থ করে সাথে সাথে বলে উঠল, ভয় পাইয়ে দিয়েছিলি তো। নিশাতের কথার পাছে লামিয়া কিছু কৌতুকের সহিত বলে উঠল, এই চোরের মতো দেখলে তো ভয় পাওয়ারই কথা। আচ্ছা, তুমি এত কি দেখো বলো তো? ওই ছোটবেলা থেকেই তো দেখেই আসছো। একে তো পাড়ার বড় ভাই, তার উপর তোমার এক্স টিউটর ছিল, আর এখন ভার্সিটি সিনিয়র ভাই। এত ভিন্ন ভিন্ন রূপে দেখেছো, তবুও কি দেখা শেষ হয় না? ভার্সিটি এসেও লুকিয়ে লুকিয়ে দেখতে হবে? চুপ করে গেল নিশাত। ওরই বা কী দোষ? আসলে যাকে ভালো লাগে তাকে যত দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে, সে লোক পৃথিবীর সব থেকে শ্যামবর্ণের হোক না কেন। ভালোবাসা জিনিসটাই এমন যে বেরঙের মধ্যেও রং খুঁজে বের করে। সবার কাছে নিজ নিজ প্রিয় মানুষই পৃথিবীর সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী, আর সেই সৌন্দর্যের পূজারী হয়ে আমরাও নিজ মনের মানুষের দিকে চেয়ে প্রহরের পর প্রহর পার করে দিই। নিশাত ধীর কণ্ঠে উত্তর দিল, তুই বুঝবি না, যেদিন কাউকে নিজের করে চাইতে ইচ্ছা করবে সেদিন তাকে এক পলক দেখার জন্য চোর না ডাকাতও হতে বাদ ছাড়বে না, দেখিস। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে।
তো সবাই অপেক্ষায় থাকো, আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।